কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তখন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন এবং সেই সময় তিনি দিল্লি অভিমুখে যাত্রা করবেন এবং তার লক্ষ্য দিল্লির মসনদ। সেই সময় তিনি ঘোষণা করেছিলেন কংগ্রেস মুক্ত ভারতের কথা। 2014 থেকে 2024 এই 10 বছরে এখনো পর্যন্ত কংগ্রেসের আসন সংখ্যা অনেকটাই কমেছে, কিন্তু কংগ্রেস মুক্ত ভারত এখনো হয়নি। সেই জন্যেই কি এই পরিকল্পনা? এমনই প্রশ্ন তোলা হচ্ছে কংগ্রেস শিবির থেকে। তার কারণ, কংগ্রেসের কাছে আয়কর দপ্তর থেকে একটি নোটিশ এসেছে। 1700 কোটি টাকা আয়কর দিতে হবে, আয়কর বকেয়া এবং জরিমানা বাবদ। অর্থাৎ কংগ্রেসের অভিযোগ, হাতে মারতে না পেরে ভাতে মারার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। লোকসভা নির্বাচনের আগে কার্যত অর্থনৈতিকভাবে পঙ্গু করার চেষ্টা করা হচ্ছে কংগ্রেসকে, এবং প্রধান বিরোধী দল কংগ্রেসকে এভাবে পঙ্গু করার চেষ্টা করছে। তার একটাই কারণ, ভয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি, এমনটাই দাবি কংগ্রেসের। আজকে কংগ্রেসের পক্ষ থেকে যেমন স্পষ্টভাবে একে কর সন্ত্রাস বলে অভিহিত করা হয়েছে, ঠিক তার পাশাপাশি তারা কোনোভাবেই আগামী দিনেও তারা দমে যাবেন না। আগামী দিনেও একই রকমভাবে কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে তাদের যে রাজনৈতিক আক্রমণ তা তারা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। একই সঙ্গে আয়কর দপ্তরের যে একচোখমি বা পক্ষপাত দুষ্টতা, তার নজিরও রেখেছেন সাংবাদিকদের সামনে। যখন কংগ্রেস এই সমস্ত অভিযোগ করছে, ঠিক তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি ইস্যু উঠে আসছে। বিরোধীরা বারংবার বলে থাকে যে কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দলে যে সমস্ত ব্যক্তিরা দুর্নীতিগ্রস্ত বলে সিলমোহর দিয়ে দেওয়া হয় বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির পক্ষ থেকে, সেই ব্যক্তি যখন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন, সঙ্গে সঙ্গে তার যাবতীয় যে দোষ বা 7 খুন তা মাফ হয়ে যায় বিজেপিতে গেলেই। বিজেপি নামক ওয়াশিং মেশিনের কথা আবারও উঠে এসেছে, এবং সেক্ষেত্রে এবার নিশানায় প্রফুল্ল প্যাটেল, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। সিবিআই তার বিরুদ্ধে তদন্ত করছিল, কিন্তু তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার পরেই দিল্লির বিশেষ আদালতে সিবিআই জানিয়েছে তারা প্রফুল্ল প্যাটেলের বিরুদ্ধে যে তদন্ত চলছিল যে মামলাটির প্রেক্ষিতে, সেই মামলাটি তারা বন্ধ করতে চায়। ফলে খুব স্বাভাবিকভাবে এটাকে অস্ত্র হিসেবে নিয়ে নিয়েছে এই বিরোধী রাজনৈতিক দলগুলি। অন্যদিকে আজকেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ জানিয়েছে যে লোকসভা নির্বাচনের প্রাক্কালে তাদের এবং বিরোধী দলের বিভিন্ন সাংসদ এবং জনপ্রতিনিধিদের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে ইডি, সিবিআই, আয়কর দপ্তর দিয়ে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, যাতে তারা প্রচার না করতে পারেন এই লোকসভা নির্বাচনের সময়। ফলে এতগুলো অভিযোগ রয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে। ভারতীয় জনতা পার্টির কাছে নিশ্চয়ই তার উত্তর থাকবে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিজেপির পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে টুইট করা হয়েছে যে তিনি বিভিন্ন রাজ্য সরকারি পরিষেবার তিনি সুবিধা ভোগ করেছেন। বিজেপির প্রশ্ন, এই প্রশ্ন কি ওঠা উচিত? এটা কি বাঞ্ছনীয়? একজন মানুষ, তার তো জাত, ধর্ম বা রাজনৈতিক দল হিসেবে তাকে কোনো রকমভাবে রাজ্য সরকার তারকে কোনো পরিষেবা দেবে, বিষয়টা তো এমন নয়। রাজ্য সরকার তো নিরপেক্ষ। এটা কি রাজধর্ম উপেক্ষা করা নয়? বিজেপির প্রশ্ন, আমরা তারও উত্তর শুনবো। আমরা এই প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব আমাদের আজকের বাংলা বলছেন মঞ্চে। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা। দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন মণিকাঞ্চন পাল, রাজ্য বিজেপির মুখপাত্র মণিকাঞ্চন পাল রয়েছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন কেতন জয়সওয়াল, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র কেতন জয়সওয়াল রয়েছেন আমাদের সঙ্গে। আপনাদের দুজনকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। যে কংগ্রেসের যে অভিযোগ যে 1700 কোটি টাকা নেওয়া হয়েছে, নোটিশ পাঠানো হয়েছে আয়কর দপ্তরের পক্ষ থেকে। 2017-18 সালে তাদের বিরুদ্ধে থাকা অভিযোগের প্রেক্ষিতে আয়কর বকেয়া এবং জরিমানা দুটি যোগ করে 1700 কোটি টাকার একটি অভিযোগ পাঠানো হয়েছে, একটি নোটিশ পাঠানো হয়েছে। একে কি বলছেন জয়রাম রমেশ, আমরা প্রথমে শোনাবো মানে দর্শকদের যে কংগ্রেসের পক্ষ থেকে এই আয়কর দপ্তরের নোটিশকে প্রাথমিকভাবে ঠিক কি বলা হচ্ছে। बीजेपी के नेता अरुण जेटली ने पार्लियामेंट में इस्तेमाल किया था
और ये कर आतंकवाद के हमले जो हो रहे हैं, जो टैक्स टेररिज्म अटैक हो रहा है कांग्रेस पार्टी पर. But the political economy of the 20% is that this income tax order was fundamentally rooted in a desire to cripple the Congress party financially and to make the 2024 election unfree and unfair. That is the strategy of the BJP. আমি প্রথমেই আসবো বিজেপি মুখপাত্র মণিকাঞ্চন পালের কাছে। এটাই কি স্ট্র্যাটেজি বিজেপির? দেখুন, যেটা করা হচ্ছে 2017-18 সালের যে ফিনান্সিয়াল ইয়ার, তার অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 2018-19, আর এই 2018-19 সালেরও ট্যাক্স দেওয়ার, আমরা যারা সাধারণ লোক ট্যাক্স দিই, ট্যাক্স দেওয়ার একটা ট্যাক্স ডেডলাইন থাকে আর একটা এক্সটেন্ডেড ট্যাক্স ডেডলাইন থাকে। সুতরাং 18-19 সালের যে অ্যাসেসমেন্ট ইয়ার, তারা 31শে ডিসেম্বর 2018-র মধ্যে ট্যাক্স ডেডলাইন যেটা, তার মধ্যেও তারা ট্যাক্স জমা দেয়নি 2017-18 সালের জন্য, প্লাস এক্সটেন্ডেড যে ট্যাক্স ডেডলাইন আছে সেখানেও তারা ফেব্রুয়ারি 2019 পর্যন্ত ট্যাক্সটা জমা দেয়নি। এর ফলে যেটা অসুবিধা হয়েছে, ট্যাক্স দেওয়ার জন্য যে সকল বেনিফিট পাওয়ার কথা একটি রাজনৈতিক দল হিসাবে, সেটা ট্যাক্স ডিপার্টমেন্টের ল অনুযায়ী, আইন অনুযায়ী কংগ্রেস সেখান থেকে বেরিয়ে গেছে, সেইখান থেকে সেই বেনিফিটটা পাচ্ছে না, নাম্বার 1। নাম্বার 2, ট্যাক্স রুলসের নিয়ম অনুযায়ী কোনো রাজনৈতিক দল 20,000 টাকার বেশি ক্যাশ ডোনেশন নিতে পারে না। কোনো রাজনৈতিক দল 20,000 টাকার বেশি ক্যাশ ডোনেশন নিতে পারে না। সেক্ষেত্রে কংগ্রেস 20,000 টাকার বেশি একবার না, দীর্ঘ সময় লাখ লাখ টাকা ট্যাক্স ডোনেশন নিয়েছে ক্যাশে, এবং এর ডিটেলসটাও তারা দিতে পারেনি। ফলে ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে যে ট্যাক্স এক্সামশনের যে বেনিফিট পায় একটি রাজনৈতিক দল, সেটা উইথড্র করে নেওয়া হয়েছে। এর ফলে কংগ্রেস যেটা হয়েছে, কংগ্রেস একটি রাজনৈতিক দল হিসাবে ট্যাক্স ডিপার্টমেন্ট, আইটি ডিপার্টমেন্ট দেখছে না, তাকে দেখা হচ্ছে অ্যাসোসিয়েশন অফ পার্সনস। এবার অ্যাসোসিয়েশন অফ পার্সনসের যে সাবজেক্টেড টু পার্সোনাল ট্যাক্স লায়াবিলিটি, ফলে একটি দলের যে ট্যাক্স লায়াবিলিটি যে অনুযায়ী ট্যাক্স দেওয়ার কথা, সেটা না পেয়ে কিছু লোকের সমষ্টিগত, একটা ক্লাবের যেমন হয় সেরকমভাবে হয়তো পেয়ে গেছে, সেই কারণে হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, এটা আমি লিগ্যাল পার্ট বলছি, এবার আমার প্রশ্ন হচ্ছে, যদি তারা মনে করে রাজনৈতিকগতভাবে ভারতীয় জনতা পার্টি করছে, তারা এর বিরুদ্ধে কোর্টে যাক। বেশ, তারা কেন প্রেস কনফারেন্স করে জয়সওয়ালের বক্তব্য শুনি, তারপরে আমি আমার পরবর্তী বিষয়ে আসবো। দেখুন, আমরা তো বা দেশের মানুষ তো দেখছে যে অঘোষিত এমার্জেন্সি এই দেশে যবে থেকে মোদী সরকার এসছে তবে থেকে মানে ক্রমাগত আস্তে আস্তে করে সেটা হচ্ছে, কিন্তু আজকের দিনে মানে একেবারে 2024-এর লোকসভা ভোটের প্রাককালে এই যে একটা নগ্ন, একটা ঘৃণিত একটা মানে এরা একটা শুরু করে দিয়েছে, মানে এর কি বলা যায় বলুন তো? যারা 400-500 সিট পাবে বলে দাবি করছে, তারা নিজেদের দাবির ওপরেই তাদের কতটুকু ভরসা নেই, এটাই বোঝা যাচ্ছে যে এরা এনো কেনো প্রকারেনো, মানে এরা বলছিল যে কংগ্রেস মুক্ত ভারত, কিন্তু আদতে আমরা যে দেখছি যে তো গণতন্ত্র মুক্ত ভারত করে দিচ্ছে। কি চাইছেন? এক নায়কতন্ত্র চাইছেন দেশে। এই যে আমরা এত স্বাধীনতা অর্জন করেছি, এত লোক মারা গেছে, সেখান থেকে আমরা গণতন্ত্র অর্জন করেছি, সেগুলোকে সবকে ধুয়ে মুছে সাফ করে দেবে, দেশে কি আর গণতন্ত্র থাকবে না? আপনি বলুন, এই যে দেওয়া হয়েছে, আচ্ছা বিজেপির যে মুখপাত্র বলছিলেন যে নাকি কোন কোন জায়গা, এর আগে কবার নোটিশ দেওয়া হয়েছে বলুন তো? নোটিশ দেওয়া হয়নি। আচ্ছা, গভর্নমেন্টটা হচ্ছে 14 লক্ষ টাকা মাত্র, তার জন্য হিসাব কিসাব নিয়ে 1700 কোটি টাকা দেওয়া হয়েছে। এটা তো বিজেপি না যে ইলেকট্রাল বন্ডে 6,000 কোটি টাকা কর্পোরেটদের থেকে নিয়েছে, তাও কি প্রসেসে নিয়েছে দেখবেন। একটা মানে ক্রোনোলজি কথাটা বলতেন তো আমাদের গৃহমন্ত্রী, তো সেখানে একটা ক্রোনোলজি দেখেছি আমরা, যে একটা রেড হচ্ছে, তারপর ইলেকট্রাল বন্ডে পেড হচ্ছে, একদিকে রেড হচ্ছে, পেড হচ্ছে, রেড হচ্ছে, পেড হচ্ছে, এইভাবে করে 6,000 কোটি টাকা আপনি পেয়েছেন। কংগ্রেস তো পায়নি এত টাকা। কিন্তু এবার যেই প্যারামিটার্সের কথা দাদা বললেন, বা যেই প্যারামিটার্সগুলো দেখানো হয়েছে আইটির, মানে একটা তো লোক দেখানোর একটা চিঠি তো পাঠাতে হবে, সেই প্যারামিটার্সে যদি বিজেপির লাস্ট 5-6 বছরে রাখা যায়, তাদেরও তো প্রায় 4600 কোটি টাকা পেনাল্টি দাঁড়াচ্ছে, তাদের তো নেই। মানে এতদিনে আমরা দেখলাম যে সিবিআই, ইডি, আইটি সব বিজেপির অ্যালায়েন্স পার্টনার ছিল, এখন তো মনে হচ্ছে যে তারা তাদেরই কোনো ফ্রন্টাল বা সেল। এইভাবে যদি গণতন্ত্র, এইভাবে যদি ভোটে লড়তে হয়, এটা প্রমাণিত করছে যে মোদি সাহেব, অমিত শাহ সাহেব আর বাকি পুরো বিজেপি
তারা যে একটা ভাওতা একটা মিডিয়ার মাধ্যমে যে একটা হাওয়া তৈরি করেছে, এটা একেবারে বেলুন ফেটে গেছে। এদের নিজেদের দাবির ওপর ভরসা নেই, তাই আজকে এরকম একটা সন্ত্রাস। এটা কেমন সন্ত্রাস? এটা দেখা যাক। ট্যাক্স টেররিজম। আমরা এই ট্যাক্স টেররিজম বা কর সন্ত্রাসের অভিযোগ করছে কংগ্রেস। আমরা বিজেপি এবং কংগ্রেস উভয়ের বক্তব্যই শোনালাম। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে যাব, ফিরে আসছি ব্রেকের পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আরও একজন বিশিষ্ট অতিথি, তৃণমূল কংগ্রেসের সমর্থক, বিশিষ্ট আইনজীবী রাধামোহন রায় আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা যে আলোচনায় রয়েছি, কংগ্রেসের কাছে আয়কর দপ্তরের পক্ষ থেকে প্রায় 1700 কোটি টাকার একটি নোটিশ পাঠানো হয়েছে। তার প্রেক্ষিতে পক্ষে বিপক্ষে যুক্তি আমরা শুনেছি বিজেপি এবং কংগ্রেসের পক্ষ থেকে। আসবো তৃণমূল সমর্থক রাধামোহন রায়ের কাছে। কিভাবে দেখছেন এই নোটিশকে? দেখুন, বিজেপি তো শুধু কংগ্রেস কেন, সবাইকে নোটিশ পাঠাচ্ছে। আমি কংগ্রেসের ব্যাপারে বেশি বলতে পারবো না, কংগ্রেসের ব্যাপারে কংগ্রেসের যিনি এসছেন উনি বলতে পারবেন। কিন্তু জিনিসটা হচ্ছে যে অনেক কিছু নোটিশ যেটা দেখা যাচ্ছে, যেটা এজেন্সিকে মানে ইন্ডিপেন্ডেন্সি শেষ হয়ে গেছে। আর সেই ইন্ডিপেন্ডেন্সিতে একটা এজেন্সিগুলো দলদাসে পরিবর্তন হয়ে গেছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। এটা প্রত্যেক পার্টিকে, আমাদের দলের অনেকজনকে মানে নোটিশ দেওয়া হচ্ছে। হ্যাঁ, যে নোটিশগুলো মানে ইলেকশন টাইমে এখন মানে লায়েবলই না, বাট স্টিল একটা নোটিশ দেওয়া হচ্ছে। তো আমি কংগ্রেসের এটা 1700 কোটি টাকার ব্যাপারে তো ওরা দিতে পারবে কি পারবে না সেটা কংগ্রেসেরই লোক বলতে পারবে। কিন্তু যেটা যে নোটিশ দেওয়া হচ্ছে, যেভাবে এটার পেছনে রাজনীতি দেখতে পাচ্ছে কংগ্রেস, যে নির্বাচনের আগে তারা যাতে প্রচার করতে না পারে সেই জন্য অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া। আপনি কি সেইটাই মনে করেন? দেখুন, এটা আমি আমাদের ক্ষেত্রে বলতে পারি যে আমাদের যারা মানে ক্যান্ডিডেট আছে বা যারা কর্মীরা আছে, তাদেরকে নোটিশ দিয়ে যেমনি প্রচার না করতে পারে বা একটা ফিজিক্যাল হ্যারাসমেন্ট করাটা, এটা কিন্তু বিজেপি করছে। এটাতে তো কোথাও মানে ডিসপিউট নেই, এটা তো বোঝাই যাচ্ছে। আসছি, আমি আসবো ভারতীয় জনতা পার্টির কাছে, মণিকাঞ্চন পালের কাছে। আমার প্রশ্ন যে আপনি যেটা বলছিলেন যে কংগ্রেসের ক্ষেত্রে যেটা বিষয় যে তাকে এখন আর দল হিসেবে দেখা হচ্ছে না, সমষ্টিগত কিছু মানুষের একটা সংগঠন হিসেবে দেখা হচ্ছে। 1994-95 সালে সীতারাম কেশরী ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি। সেক্ষেত্রে সেই সময়ের বিষয়ও কিন্তু তুলে নিয়ে আসা হয়েছে আয়কর দপ্তরের যে নোটিশ, আগের যে নোটিশটি 1994-95 সালে। কংগ্রেসের বক্তব্য হচ্ছে তারা এখন অপেক্ষা করছেন মহাত্মা গান্ধীর নেতৃত্বে যখন কংগ্রেস চলতো তখন জমনালাল বাজাজের নামে কবে এই নোটিশটা আসবে, কিছু আলোকপাত করবেন? দেখুন, বিষয় যেটা হচ্ছে, যেটা আমার কংগ্রেস মুখপাত্র বলছিল যে ইলেকশনের সময় কেন, আমি বারবার বলছি 2018-19 থেকে এই নোটিশ কিন্তু যাওয়া শুরু করেছে। তাদের কাছে দীর্ঘ সময় ছিল। আজকে মার্চ মাসের শেষ দিন, হয়তো আর একটা দিন বাকি রয়েছে, শনি রবি, আর 2 দিন বাকি রয়েছে। মার্চ মাসের শেষে এসে তারা বলছে এই নোটিশও কিন্তু ফেব্রুয়ারি মাসে দেওয়া হয়েছে, তারা কিন্তু কমপ্লাই করেনি। অর্থাৎ দে আর ইগারলি ওয়েটিং ফর দ্য ইলেকশন, যে ইলেকশনের সময় আসলে যখন আমাদের কাছে এটা ধরিয়ে দেওয়া হবে তখন আমরা কি ইস্যু করব। যদি তা হতো, এই প্রেস কনফারেন্স তো তারা 6 মাস আগেও করতে পারতো। এরকম তো নয় যে ইস্যুটা কালকেই জেনারেট হয়েছে বা আজকেই জেনারেট হয়েছে। 1700 কোটি টাকার নোটিশটা তো কালকে এসেছে। হ্যাঁ এসেছে, কিন্তু এই যে ইস্যুটা তৈরি হয়েছে 1700 কোটি টাকার ইস্যুটা, সেটা তো কালকে ফল্ট করেছে, কালকে পেনাল্টি ডেড লাইনটা কালকে ছিল, আর আজকে 1700 কোটি। আপনি বলছেন এটা কংগ্রেসের সঙ্গেই হয়েছে, অন্য কারোর সঙ্গে হয়নি? না, আমি যেটা বলতে চাইছি, যেটা হয়েছে সেটা হয়নি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আইনের চোখে সবাই সমান, এখানে একটা দুটো অ্যাকাউন্ট না, আইনের চোখে সবাই সমান। এবং আরেকটা কথা বলেছেন মণিকাঞ্চন পাল যে 20,000 টাকার উপর কোনো ক্যাশ ডোনেশন কেউ নিতে পারে না। আমরা একবার শুনি অজয় মাকেন আজকে কংগ্রেসের পক্ষ থেকে যে সাংবাদিক সম্মেলন করা হয়েছিল, সেখানে এই বিষয়ে আয়কর দপ্তরের পক্ষপাত দুষ্টতা সম্পর্কে ঠিক কি বলেছেন আমরা একবার শোনাবো। 2017-18 के अंदर बीजेपी ने 1297 लोगों के डोनेशन जिन्होंने दिए हैं, उनका कोई एड्रेस, उनका कोई पता नहीं दिया, सिर्फ नाम लिखा और छोड़ दिया, उसका कोई पता नहीं दिया। पता इसके अंदर नाम और पता दोनों देना है। और कुल कितनी राशि? 42 करोड़ रुपए की राशि।
42 करोड़ 42 करोड़ के लोग की राशि के बारे में कोई अता पता नहीं है कि वो आदमी जो है कहां रहता है, क्या पाकिस्तान में रहता है, क्या किस जगह पे हमारे देश में रहता है, उसका एड्रेस क्या है। और ये क्लियर वायलेशन है। इनकम टैक्स ने ये 42 करोड़ की वायलेशन पे तो आंख पे पट्टी लगा ली और मात्र 14 लाख रुपए के हमारे केवल 23 लोगों ने, जो भी हमारे मेंबर ऑफ पार्लियामेंट थे, हमारे एमएलए थे, केवल 23 लोगों ने जो पैसे हमारे कैश में डिपॉजिट कराए, बाद में हमने उनके नाम सब, पैन नंबर सब उनका बताया, उसके बेसिस के ऊपर हमारे 135 करोड़ छीन करके ले गए। लेकिन जो 42 करोड़ रुपए 42 करोड़ रुपीस जो बीजेपी ने, जिसका पता भी नहीं बताया, उनके बारे में एकदम चुप बैठे हुए, कुछ भी नहीं किया। শুনি কিছু বলবেন, আলোকপাত করবেন এবার মণিকাঞ্চন? হ্যাঁ, আমাকে বলছেন। দেখুন, ওনারা তো ওনাদের মতো যুক্তি দিচ্ছে, ওনাদের কথাটা কতটা সত্য কতটা অসত্য আবার দেখা নেই। আমার বিষয় যেটা হচ্ছে যে ট্যাক্স দেওয়ার কথা ছিল 18-19-এ একটা বিজেপির ক্ষেত্রে কোনো পদক্ষেপ করা হবে না। বিজেপির ক্ষেত্রে কোনো পদক্ষেপ করা হবে না। না, কে বলেছে বিজেপির ক্ষেত্রে করেনি তো? আপনি তো দেখতে পাচ্ছেন বিজেপির ক্ষেত্রে পদক্ষেপ করেনি। আমাদের বড় পদক্ষেপ হলো, পরেও বলেছেন অজয় মাকেন আমরা তো অতটা সীমিত সময় অতটা চালাতে পারবো না। অজয় মাকেন আরেকটি উদাহরণ দিয়েছেন যেখানে 92 জনের নাম দেওয়ারও প্রয়োজন করেনি ভারতীয় জনতা পার্টি, কিন্তু তারাও বিপুল টাকা ডোনেশন দিয়েছেন। এদের মধ্যে অনেকে ক্যাশ ডোনেশনও দিয়েছেন এবং সেটার অ্যামাউন্টটা 20,000 টাকা নয়, তার বেশি, অনেক বেশি। বিষয় সেটা নয়, বিষয় হচ্ছে একজন ব্যক্তি 20,000-এর বেশি ক্যাশ ডোনেশন দিতে পারবে না। আর যদি বলেনি, না কি যদি দিতে পারে, আজকে কংগ্রেস, আমার বিষয় পুরো পরিষ্কার, আপনার কাছেও ডিটেলস নেই, এখানেও মিডিয়াতেও পুরো ডিটেলস দেওয়া হয়নি এখনো। ওখানে ট্যাক্সের এটা একদম একটা কনফিডেন্সিয়াল ব্যাপার, ট্যাক্স ডিটেলস দেওয়া নেই। আমার বিষয় হচ্ছে 2017-18 সালে ট্যাক্স 18-19 সালে যখন দেওয়ার কথা, কেন 5 বছর ধরে ডিলে করছে? আমি শুনি 5 বছর ধরে কেন ডিলে করছে? না, এটাই তো, এই প্রশ্ন তো আমিও করতে পারি যে আজকে যে আপনারা হিসেব চাইছেন 1993 আমরা হিসেব চাইছি না ভাই, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এত বোঝাতে হবে না। বা ট্যাক্স টেরোরিজম এই কথাটা কিন্তু কংগ্রেসের নয়, এই কথাটা প্রথম বলেছিলেন অরুণ জেটলি। হ্যাঁ, এবার এই অরুণ জেটলির কথাটাকে আজকে ধার করে জয়রাম রমেশ বলেছেন এবং তিনি সেটা উল্লেখ করেছেন, যেটা আমার কথা নয়, লোকসভায় দাঁড়িয়ে কথা বলেছিলেন অরুণ জেটলি। বিষয় যেটা আমি বলতে চাইছি, আমি পরিষ্কার বলতে চাইছি যে ট্যাক্সটা যখন 18-19 সালে দেওয়ার কথা ছিল, হোয়াই 5 ইয়ার্স, 5টা বছর, 1 বছর প্রবলেম হতেই পারে, 5 বছর কেন তারা ওয়েট করলো? ভোটের সময় এটাকে ইস্যু বানাবে বলে। অর্থাৎ আরেকটি বিষয় এখানে একই সঙ্গে উঠছে, 5 বছর কংগ্রেস ওয়েট করেছে, কংগ্রেসের দোষ না গুণ সেটা কংগ্রেস বলবে, কিন্তু এখানে এই প্রশ্নটা উঠছে যে সেটা ঠিক ভোটের সময় উঠছে এবং সেটার অ্যামাউন্টটা 1700 কোটিতে গিয়ে পৌঁছচ্ছে, সেটাও পৌঁছতে পারে যদি আইনে তার সংস্থান থাকে, সেটাও পৌঁছতে পারে। কিন্তু ঠিক একই অভিযোগে বিজেপির বিরুদ্ধে কোনো পদক্ষেপ হচ্ছে না। আমি একটা লাইন বলে ভাই তুমি শেষ করে, যদি বিজেপির বিরুদ্ধে বলার থাকে কোর্টে যাক না, কোর্ট তো আছে, কেন রাজনীতি আর প্রেস কনফারেন্স? না বলছি, এই যে আপনি সময় নিয়ে কথা বললেন যে 19-18-19, তো আমিও তো এই প্রশ্নটাই করছি আমরা, যে আপনারা হিসেব চাইছেন 1993 থেকে রিপোর্ট দিচ্ছেন। আপনার সময় দেখুন দাদা, আমি বলিনি প্লিজ, আপনি সিনিয়র, আপনার থেকে বলতে শিখবো, কিন্তু ডিস্টার্ব করতে যদি শিখেনি আপনার থেকে, আপনি বলতে পারবেন না এরপরে। আমি ডিস্টার্ব করছি না, এটা ডিস্টার্ব এটাকেই বলে। শেষ করুন, কনক্লুড করুন। না, কনক্লুড তো শুরু করলাম না, শুরু করতে দিলেন না, আপনারা সময় দেবেন। 1993 থেকে আপনার হিসাব চাইছেন, তারপরে তো বিজেপির গভর্নমেন্ট হয়েছে। তাহলে কি বলতে চাইছেন যে অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন, তেনারা কি ব্যর্থ নাকি কংগ্রেসের একটা সেটিং ছিল? মোদি সাহেব 2014 সাল থেকে মসনদে বসে রয়েছেন, এত বছর কি করলেন? আজকে ব্যাপারটা খুব সোজা, আমি বুঝিয়ে দিই, একটু ডিটেল দেবেন। 14 লক্ষ টাকার একটা নোটিশ ছিল, সেখানে কারণটা ছিল 2019 সালে ভোটে যাওয়ার আগে লাস্ট মাসে যে আমাদের এমপিরা যে স্যালারিটা পেয়েছিল, তাদেরকে বলা হয়েছিল তারা স্যালারিটা পার্টিকে দান করেছিল, যেহেতু পার্টি ইলেকশনে যাচ্ছে। সেই টাকাটা পরে যেহেতু ক্যাশে দিয়েছিল, তারপরে তার ডিটেলস, প্যান কার্ড সহ আমরা এই আলোচনাতেই থাকবো। কংগ্রেসের পক্ষে যুক্তিটা বুঝতে পারা গিয়েছে, অবশ্যই বিজেপিরও তার প্রেক্ষিতে কিছু বলার আছে। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি আলোচনায়, সঙ্গে থাকুন। ফিরেলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে আলোচনায় আমরা ছিলাম সেখানে আমরা শুনিয়েছি অজয় মাকেন খুব স্পষ্ট ভাষাতেই বলছেন যে বহু ক্ষেত্রে, প্রায় 1000-এরও বেশি ক্ষেত্রে
এই বিজেপির অ্যাকাউন্টে টাকা পড়েছে, কিন্তু সেই বিষয়ে কোনো তথ্য তালাশ করেনি এই আয়কর দপ্তর, অর্থাৎ আয়কর দপ্তরের একচোখমির দিকেই আঙুল তোলা হয়েছে এই কংগ্রেসের পক্ষ থেকে। এবং সেক্ষেত্রে সুনির্দিষ্টভাবে তার কোনো উত্তর আমরা বিজেপির কাছ থেকে পেলাম না। খুব আমি আরেকটি বিষয় আমি অবশ্যই তুলব, যেখানে আমরা দেখতে পাচ্ছি বারংবার এই বিরোধীরা বলে থাকেন, আমি আসবো মণিকাঞ্চন আপনার কাছে, এই বিরোধীরা বলে থাকেন যে বিজেপি নামক একটি ওয়াশিং মেশিন আছে যেখানে গেলেই সবাই খুব শুদ্ধ হয়ে যায়, এবং এই শুদ্ধতার সেই চমক আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে। যাকে বিজেপির শীর্ষ নেতৃত্ব যাদেরকে বলেছিলেন চাক্কি পিসিং, তারা আজকে মহারাষ্ট্রের কেউ উপমুখ্যমন্ত্রী, কেউ অর্থ দপ্তর দেখছেন, কেউ দলে খুব গুরুত্বপূর্ণ জায়গা পেয়েছেন, কেউ নারায়ণ রানে, কেউ অজিত পাওয়ার, এবং তারপর ওদিকে হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে অনেক নাম রয়েছে, ছাগান ভুজবল, এদের রয়েছে। এবং সেই তালিকায় সর্বশেষ সংযোজন প্রফুল্ল প্যাটেল, ইউপিএ জমানায় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী প্রফুল্ল প্যাটেল, বিমান লিজ দিয়েছিলেন তিনি তুলনায় কম টাকায়, যাতে বিমান দপ্তরের প্রচুর ক্ষতি হয়েছিল বলে অভিযোগ। 2017 সালে সিবিআই শুরু করে মামলা, 2023 জুন মাসে সেই বিষয়ে মাথায় রেখেই সম্ভবত এই এনসিপি নেতা বিজেপিতে যোগদান করলেন। আর 28 মার্চ অর্থাৎ গতকাল সিবিআই আদালতে গিয়ে জানালো তারাই মামলাটি বন্ধ করতে চায়। আমি উত্তর শুনতে চাইবো মণিকাঞ্চন পালের কাছে। আমি এর আগে একটা উত্তর গত এই ট্যাক্স নিয়ে বলছিল যে এত টাকা কেন, এত টাকা কেন, আমি জাস্ট একটা অ্যাকাউন্টের হিসেব দিচ্ছি। গত শুক্রবারে, আজকে শুক্রবার, গত শুক্রবারে একটা অ্যাকাউন্টের জন্য 210 কোটি টাকা ইনকাম ট্যাক্স ফাইন করেছে, কংগ্রেসের কাছে চেয়েছে। তার কারণ হচ্ছে 2017-18 সালে কংগ্রেসকে দিতে হতো ওই একটি অ্যাকাউন্টের জন্য 103 কোটি টাকা। 2021 জুলাইয়ের 6 তারিখে সেই অ্যামাউন্টটা বেড়ে হয় 105 কোটি টাকা। কংগ্রেস তার জন্য অ্যাপিল করে আইটির কাছে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে। কিন্তু যেহেতু আপনার ডেডলাইন পেরিয়ে গেছে, আপনি যখন অ্যাপিল করছেন আপনার কাছে যে ট্যাক্সটা ডিউ আছে তার 20% আপনাকে পে করতে হবে, তারপরে আপনার ওই ট্যাক্সের জন্য হিয়ারিং চলবে। কিন্তু কংগ্রেস সেটা 20% পে না করে মাত্র 78 লাখ টাকা পে করে, মাত্র 78 লাখ টাকা পে করে। তারপরেও সে ঠিকঠাক সময় মতো যায়নি, এবং ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 আন্ডার সেকশন 226/3 গত এর অ্যামাউন্টটা আস্তে আস্তে বেড়ে তখনই হয়ে যায় 135,06,88,984 টাকা। ধীরে ধীরে বেড়ে ওই একটা অ্যাকাউন্টের জন্য 210 কোটি টাকা ফাইন হয়েছে। অর্থাৎ আপনি ইনকাম ট্যাক্সের কোনো নিয়ম মানবেন না, আর আপনি বলবেন আমি কেন ট্যাক্স দেবো। এটা গেল, এটা অত্যন্ত ভালো কথা। আমার প্রশ্ন হচ্ছে গিয়ে, কংগ্রেসের যদি 1700 কোটি টাকা হয়, সেটা যদি হওয়া আইনি সংস্থান থাকে হোক, বিজেপির কেন হচ্ছে না? নাম্বার 1, এইবার বিজেপির কেন হচ্ছে না? আইটি যে কোনো, এখানে যারা বসে আছে আমার আইটি ফাইল, এখানে সবার একটা কনফিডেন্সিয়াল ব্যাপার। রাজনৈতিক দল সবাই মিলে দল তৈরি করে, সেটা ওপেন হয়েছে। আজকে যেটা ম্যাকেন বলছে, আমি আগেও ইস্যুটা বলেছি, ম্যাকেন যে এই ইস্যুটা বলছে যে বিজেপির তো এত দেওয়ার কথা ছিল, কেন দেয়নি? তাহলে সেই ফাইলটা নিয়ে তারা কেন আইটি কাছে বা কোর্টে কেন যায়নি? তারা এই তো জানতে পারা গেল। এটাই তো সুপ্রিম কোর্ট না বললে ইলেকট্রাল বন্ডের বিষয়টা তো আমরা জানতেই পারতাম না। না, কে বলেছে সুপ্রিম কোর্ট ইসে আছে? ইলেকট্রন বন্ড, হোয়াট ইজ ইলেকট্রিক ইলেকট্রাল বন্ড? ইলেকট্রন বন্ডটা কি? হ্যাঁ, সেটা কি করে? এটা তো না, সুপ্রিম কোর্ট তার নথি যদি সামনে না আনতে না পারে তাহলে কি করে? আমি বলছি, ইলেকট্রাল বন্ডের বিষয় যেটা হচ্ছে, ইলেকট্রাল বন্ড হচ্ছে লিগ্যাল ভাবে কত টাকা লিগ্যাল ভাবে ইলিগ্যাল টাকা সাদা টাকা, এটা কি জ্ঞান দিছিল? লিগ্যাল যদি হতো তাহলে কি তাকে অসাংবিধানিক বলতো সুপ্রিম কোর্ট? না, অসাংবিধানিক সুপ্রিম কোর্ট কি বলেছে তাকে আমি সম্মান করছি, কিন্তু বিষয় যেটা আপনারা যেটা ইস্যু করছেন যে বিজেপি 6000 কোটি টাকা পেয়েছে, টোটাল ইলেকট্রাল বন্ড ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল মিলে পেয়েছে 20000 কোটি টাকা। আমি আমাকে এই যে যুক্তিটা না, এটা অমিত শাহ শুরু করেছেন, আমরা সবাই জানি, কিন্তু বক্তব্যটা হচ্ছে গিয়ে যেভাবে পেয়েছে, এই এতগুলো কোম্পানির কাছে একবার করে গেছে যে রেড, সঙ্গে সঙ্গে টাকাটা ঢুকেছে বিজেপির পকেটে। আপনারা মেসেজ করে দিচ্ছেন যে রেড যেদিন হয়েছে আপনার কাছে তারিখ আছে যে এই তারিখে রেড হয়েছে আর এই তারিখে টাকা, সেই তারিখটা দিয়েই তো সবকটা রাজনৈতিক দল। আরে আমরা তো তাও রাজনৈতিক দল রেড হোক আর না হোক, আমরা তো হিসেব দিচ্ছি এই দলের কাছে নিয়েছি। এই ইলেকট্রাল বন্ডের আগে পার্টিতে ইলেকশনে যে রাজনৈতিক দলগুলো হাজার হাজার কোটি টাকা খরচা করতো, সেই টাকাগুলো হরিয়ানাতে জমি মামলা,
আপনারা রবার্ট ভাদ্রাকে আপনারা 50 বার ডাকাডাকি করলেন, তারপরে ডিএলএফ আপনাদের দলে প্রচুর টাকা দিল, সেটা ডিএলএফ এর জমি নিয়েই বিষয়টা ছিল। তারপরে রবার্ট ভাদ্রাকে আপনারা আদালতে জানিয়ে বললেন যে রবার্ট ভাদ্রাকে ক্লিন চিট দেওয়া হচ্ছে। আপনারা কোথায়? ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি ছিল ওখানে। এই টাকাটা পেয়েছে ভারতীয় জনতা পার্টি। আপনারা সেটা কোর্টে কেন বলছেন না? আমার প্রফুল প্যাটেলের কেসটা কি হলো বলুন। আমার প্রফুল যে জারি কেস হোক, সিবিআই করছে, ইডি তো কেস চালাচ্ছে, ইডি তো কেস তোলেনি, প্রফুল প্যাটেলের তো ইডি কেস চলেনি। আপনারা যে নামগুলো বলছেন, নারদা স্টিং অপারেশন হোক আর আপনার হেমন্ত বিশ্ব শর্মা গত 4 মাস আগে সিবিআই আদালতে গিয়ে হাজিরা দিয়ে এসেছে। আপনারা সেটা দেখাবেন না, সেটা এখনো আপনি বলুন। তার মানে মনিকাঞ্চন একটা বিষয় খুব স্পষ্ট, তার মানে এই যে ধরুন যাকে বলছেন চাক্কি পিসিং, এই অজিত পাওয়ার, নারায়ণ রানের, ঝাগন ভুজবাল, যাদের সম্পর্কে বলছেন, কে বলছেন? আপনাদের দলের শীর্ষ নেতৃত্ব। হ্যাঁ, শীর্ষ নেতৃত্ব বলছেন এই লোকটা চুরি করেছে, 1 নম্বর চোর, একে আমি জেলে চাক্কি পিসিং করাবো বলছে। করবে ইডি করবে। আচ্ছা, নাম্বার 1। তাহলে তাকে আপনার দল আবার মন্ত্রী মানে উপমুখ্যমন্ত্রী করে দিচ্ছে, তাহলে কিসের ভিত্তিতে করছে? অর্থ দপ্তর দেওয়া হচ্ছে, কিসের ভিত্তিতে দিচ্ছে? কিসের ভিত্তিতে দিচ্ছে? আমি বলছি সে তো জিতে এসেছে, এরকম তো নয়। তা সে তাহলে আপনার দল মানে দুটো জিনিস। তাহলে আইদার আপনার শীর্ষ নেতা দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেন, তিনি না জেনে বলে দেন মনিকাঞ্চন চোর, আবার মনিকাঞ্চন যে আপনার দলে আসেন তাহলে আপনারা না জেনেই ভেবে দেন যে এই লোকটা অর্থমন্ত্রী করা যায়, সব বিষয় সব করা যায়। তাহলে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য আপনারা বারবার কংগ্রেস মুখপাত্র ইনক্লুডিং ইউ আপনারা প্রমাণ করতে চাইছেন ইডি সিবিআই চিঠি দিয়েছে মানে বিজেপির চিঠি চলে গেছে। এটা প্রমাণ করতে লাগে না, এটা আর প্রমাণ করতে লাগে না। সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স যত কেন্দ্রীয় এজেন্সি তোমাকে জিজ্ঞেস করতে লাগে না। আপনাদের যে বিজেপির মোর্চা আছে, মহিলা মোর্চা, যুব মোর্চা, সেরকমই সিবিআই মোর্চা, ইডি মোর্চা, আপনারা মোর্চা পরিচালনা ভাই তুমি এটা প্রমাণ করতে লাগে না। তুমি এত বছর করতে লাগে ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও টুইট করে সেই ছবি টুইট করা হয়েছে যেখানে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই প্রফুল প্যাটেল তিনি যতদিন পর্যন্ত এনসিপি বা কংগ্রেসের জোটে ছিলেন ততদিন পর্যন্ত তার বিরুদ্ধে মামলা চলেছে। তিনি যোগদান করেছেন বিজেপিতে, তার মামলা তোলার বিষয়ে, তার মামলা বন্ধ করার বিষয়ে সিবিআই দ্বারস্থ হয়েছে আদালতে। আমি আসবো তৃণমূল সমর্থকের কাছে, রাধামোহন রায়, কিভাবে দেখছেন? দেখুন, একটা কথা বলি, বিজেপি এটা প্রমাণ করে দিয়েছে যে বিজেপির সংগঠন দিয়ে বিজেপি চলে না, বিজেপি চলে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আর এনআইএ। কেন আমি বলি, কারণ হচ্ছে এখন মণিবাবু বললেন যে এভরিওয়ান ইজ ইকুয়াল ইন ল। আমাদের আর্টিকেল 14 বলছে এভরিওয়ান ইজ ইকুয়াল ইন ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন পাবে আন্ডার ল। কিন্তু আপনি দেখুন যেভাবে বিরোধীদের কণ্ঠস্বরটা বন্ধ করা হচ্ছে ইডি, সিবিআই, এনআইএ, ইনকাম ট্যাক্স দিয়ে, এটা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে যে বিজেপি কিন্তু নিজের সংগঠনে চলে না, চলে আপনার এই ইনভেস্টিগেটিং এজেন্সি। আর একটা কথা বলি, দেখুন যখন বিজেপিতে যারা নেতাগুলো বাইরে ছিল, মানে অন্য দলে ছিল, তখন কিন্তু বড় লেভেলে কারাপশন, বিজেপিরা চিৎকার চেঁচামেচি করতো। আর যারা বিজেপির ঘরে চলে এলো ওরা কিন্তু ধোয়া তুলসী পাতা, যেটা হচ্ছে আপনিও বলেছেন নারায়ণ রানে, হিমন্ত বিশ্ব শর্মার ব্যাপারে বলে দিই স্পেসিফিক, ইনার আগেনস্টে পিপিই কিট সাপ্লাই নিয়ে স্ক্যাম ছিল, ইনার আগেনস্টে আপনার সারদা স্ক্যাম ছিল, এখন অব্দি হলো না। 2015-তে বিজেপি চিৎকার চেঁচামেচি করেছিল যে হেমন্ত বিশ্ব শর্মা ইজ আ প্রাইম সাসপেক্ট ফর দ্য স্ক্যাম সারদা, কিন্তু সব বন্ধ হয়ে গেছে, তখন ধোয়া তুলসী পাতা হয়ে গেছে। একটা তথ্য জানাই এবং সেই বিষয়ে আসবো মনিকাঞ্চন পালের কাছে। কোটাক মাহিন্দ্রা ব্যাংক শুধুমাত্র ব্যক্তিরাই ওয়াশিং মেশিন হচ্ছে না, সংস্থাও হয়ে যাচ্ছে। কোটাক মাহিন্দ্রা ব্যাংক, এই ব্যাংকের বিরুদ্ধে মালিকানার যে শেয়ারের অংশ সেটা নিয়ে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রশ্ন তুলেছিল এবং প্রশ্ন তোলার পর তাদের সেই বিষয়টি আদালতে মামলাতে গড়ায়। তারপরে আমরা কি দেখলাম, 35 কোটি টাকা দেওয়া হয়েছিল এই ইনফিনা প্রাইভেট লিমিটেড, এই কোটাক মাহিন্দ্রা ব্যাংকের একটা শাখা সংগঠন, এই শাখা সংস্থা।
ইনফিনা প্রাইভেট লিমিটেড 35 কোটি টাকার বন্ড কিনে বিজেপির তহবিলে জমা দেয় এবং ঠিক তার 8 দিনের মধ্যে রিজার্ভ ব্যাংক কোটাকের শর্ত অনুযায়ী নিজেদের পলিসি চেঞ্জ করে কোটাকের বিরুদ্ধে যে সমস্ত এলিগেশনস ছিল, অভিযোগ ছিল, তা থেকে তাদের রেহাই দেয়। আসবো মণিকাঞ্চন পালের কাছে। 2020 সালের ঘটনা, 21শে জানুয়ারির ঘটনা, বলুন। দেখুন, আজকে আমি বারবার বলছি এটাই তো গণতন্ত্র, এটাই তো গণতন্ত্রের হওয়া উচিত। এটাই হওয়া উচিত। আজকে আপনারা প্রশ্ন করছেন বিজেপি টাকা পাচ্ছে কোথা থেকে, বিজেপির এইটা খুঁত ওটা খুঁত আপনারা ধরছেন, এতদিন তো হয়নি সেটা, এই জন্যই তো ইলেকট্রাল বন্ড। আর যেটা বলছি, যেটা লেট মি ক্লিয়ার, আপনারা আজকে দেখতে পাচ্ছেন বিজেপি কোথা থেকে টাকা পাচ্ছে। আপনাদের যদি ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ, অপোজিশন পার্টি নয়, ভারতবর্ষের যে কোনো মানুষের যদি এর বিরুদ্ধে কিছু বলার থাকে আপনারা কোর্টে কেস করুন, দয়া করে রাজনীতি করবেন না, দয়া করে প্রেস কোর্টেই তো যাওয়ার বিষয়, মানে কি কোর্টে যাওয়ার ক্ষেত্রে কেন্দ্রের পক্ষ থেকে তো বিষয়টা ছিল না, অসাংবিধানিক বলা হলো কোর্ট বললো এসবিআই কে সমস্ত তথ্য ডিক্লেয়ার করতে, তারপরে তো এগুলো সামনে এলো। এতদিন পর্যন্ত আপনারা তো কোর্টে গিয়েও এই তথ্য দেননি আপনাদের পক্ষ থেকে। আজকে যে 1097টা না, কোর্টে গিয়ে ইনারা বলেছিলেন যে এটা তথ্য দেওয়া যায় না, ইনারা বলেছিলেন তথ্য দেওয়া যায় না, এখন ইনি বলছিলেন যে এটা লিগ্যাল। এটা নাকি গণতন্ত্র? এটা গণতন্ত্র? এসবিআই তো আমার বিজেপির মুখপাত্র গিয়ে এসবিআই এর হয়ে বলবে না, আপনারাই তো বলেছেন। আপনারা তো একটাবারও জিজ্ঞেস করছেন না বিজেপির পক্ষ থেকে যারা বড় দল, যারা সবথেকে বড় দল ভারতবর্ষে 303 খানা এমপি, তারা 6,000 কোটি টাকা পাচ্ছে, আর বাকি 14,000 কোটি টাকা যাদের 242 খানা কম এমপি রয়েছে সব মিলিয়ে তারা পাচ্ছে। আপনারা এই প্রশ্নের উত্তর কোনো সময় দিচ্ছেন না। অনেক দিন ধরে চলছে। বড় দল মানে কি বড় কারাপশন পাওয়ার কি কোনো লাইসেন্স পেয়ে যাচ্ছে? আমরা কারাপশনটা বলি কোথায় হলো? আবার আপনার সময় বলেন প্লিজ। না, আমার সময় তুমি বলেছো, এই জন্য আমি বলছি। আমার সময় বলেছো বড় কারাপশন কোথায়? আপনি 14,000 কোটি টাকা কেমন করে বলবো? বড় কারাপশন দেখুন, এই যে বড় বড় কথা বলছেন, লোন এর মোদিজির বন্ধুরা লোন নিচ্ছে, তারপরে সরকার মানে ব্যাংকগুলো তার লোন মুকুব করে দিচ্ছে, সেখান থেকে আদায় করতে পারছে না। কংগ্রেসের কাছে 1800 টাকার চোথা পাঠিয়েছে, 1700 কোটি টাকার চোথা পাঠিয়ে দিতে হবে। এ কি ধরনের গণতন্ত্র না ধনতন্ত্র? আপনারা একদিকে রেড হচ্ছে, একদিকে পেড হচ্ছে। বারবার বলছি, এই যে ব্যাংকের কথা বললেন না, নীতি বদল করতে হলো। আমরা মোদিজি বলেছিলেন না খাউঙ্গা না খাবে দুঙ্গা, এখানে তো গিলছে। মোদিজি বলেছিলেন যে বিদেশ থেকে নাকি সব ব্ল্যাক মানি গুলো নিয়ে আসবো, আমরা তখন জেনেছিলাম। শুনুন, যে আবার দাদা যে টাকা নেওয়া হচ্ছে, না না তুমি ভুল তথ্য দিয়ে যাবে, ভুল তথ্য দিয়ে যাবে, তোমার কথা আমি বলতে দেব না। আমি আরো সুযোগ দিচ্ছি, চ্যালেঞ্জ করছি, যদি আপনাকে আমি চালাতে দেবো না, একটা কথা বলতে দেবো না, একবার দেখে নেবেন। শেষ করুন। শেষ তো করে দিচ্ছে, গণতন্ত্রকে আর শেষ করে দিচ্ছে, চ্যানেলে বসেও বলতে দিচ্ছে না, এখানেও গণতন্ত্র শেষ করে দিচ্ছে। একটা কথা বলতে দেবেন, আমি চ্যালেঞ্জ করছি আপনাকে। গণতন্ত্রের কথা কারা মাইক বন্ধ করে দেওয়া হয়েছে সংসদে, এটা ভুললে চলবে না। এবং এই বিজেপি সরকারের আমলে এই ঘটনা ঘটেছে, এটা ভুললে চলবে না মণিকাঞ্চন। আমি আপনার কাছে আরেকটি বিষয় আসবো। এই যে ধরুন, আমরা আরেকটি ইস্যুতে অবশ্যই যাব। এই গত দুদিন ধরে তার চর্চা চলছে সঞ্জীব সান্যাল, অর্থনৈতিক উপদেষ্টা প্রধানমন্ত্রীর। তিনি বাঙালিদের সম্পর্কে একটি মন্তব্য করেছেন, বাঙালিরা সিগারেটে মদে নিমজ্জিত হয়ে থাকে। আরো মৃণাল সেনের যে ফিল্ম, তা নিয়েও কিছু কটাক্ষ করেছেন তিনি। কি বলেছেন আগে আমরা একবার শোনাই দর্শকদের। Even more important than that was a poverty of aspiration. If your society aspires that the highest form of life is a union leader or an adda intellectual, what in Kolkata is called an atel, and that is your aspiration, that you are sitting around smoking and having sipping your old monk and
passing judgment on the rest of the world rather than doing anything. And smoking throughout the day. Yeah, you can smoke. I personally have no problem with either of them, your health. But point of the matter, that is the aspiration of the society. If Mrinal Sen movies are the aspiration of your society, then do not complain that that is what you get. এটাকে সমর্থন করেন? দেখুন, আমি সঞ্জীব সান্যাল ভারতীয় জনতা পার্টির কেউ নই, আমি ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, সুতরাং তার সম্বন্ধে কোনো মন্তব্য। এই বক্তব্যটাকে সমর্থন করেন কি? উনি ভারতীয় জনতা পার্টির নাই হতে পারেন, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা একজন, উনি ওনার নিজের মত বলেছেন। হ্যাঁ, আপনি সেটা সমর্থন করেন না করেন? ওনার নিজের মত বলেছেন। আপনি সমর্থন করেন না করেন? বাঙালি সম্পর্কে এই মন্তব্যকে নিন্দা করেন? ওনার বিষয়ে ব্যাখ্যা আমি দিতে বাধ্য। বাঙালি সম্পর্কে এই মন্তব্যকে সমর্থন করেন না নিন্দা করেন? বলেছে ওনাকে নিন্দা তো করতে পারেন, আপনি বাঙালি তো নিন্দা করুন না। আবার বলছি, মৃণাল সেনের ছবিটাই আমাদের অ্যাসপিরেশন, সেই অ্যাসপিরেশন নিয়ে বাঙালি বাঁচে। অ্যাঙ্গেল থেকে বলেছে আপনি বুঝলেন না, আপনি বুঝলেন না, উনি মিনাল অর্থাৎ আপনি বুঝলেন না, তাই তো? বাকি আমি বলিনি। আপনাদের দলের পক্ষ থেকে দিলীপ ঘোষ তো বলছেন যথেষ্ট ঠিক বলেছেন। আপনি জানেন না আপনাদের মধ্যে কি সমন্বয়ের অভাব আছে দলের নীতি ক্ষেত্রে? চিড়ে খেলে তো বাংলাদেশী হয় নাকি? চিড়ে খেলে কি বাংলাদেশী হয়? দিলীপ ঘোষ বহিরাগত। চিড়ে খান, দেখুন চিড়ে খেলে বাংলাদেশী হয় যেটা ওই চম্বলের ডাকুটা বলেছিল তো, চিড়ে খেলে বাংলাদেশী হয়েছে। আপনি চিড়ে খান? আমি একটা দাদা, আপনি কি চিড়ে খান? পরিসংখ্যান বাদ দেন, চিড়ে খান। দেখুন, বিজেপি সবসময় বদনাম করে গেছে বাংলাকে। আপনি দেখবেন আসানসোলে যে এমপি ক্যান্ডিডেট ছিল সেটাও কিন্তু বিজেপি করেছিল। বিজেপি বাংলাকে সঞ্জীব সান্যাল সম্পর্কে আপনার যদি উনি বাঙালির যে অধঃপতন হয়েছে আমরা বিভিন্ন জায়গায়, আমি সেটাই বলছি। 78 সালে 2/3 আইএস অফিসার হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাঙালি ছিল 78 সালে। ভারতবর্ষের 100 জনের মধ্যে 67 জন আইএস অফিসার বাংলার ছিল, বাঙালি ছিল। আজকে সেই সংখ্যা 10,000 একজন হয় না। এটা কি আমাদের সঠিক বলছেন? উনি সঠিক বলছেন, উনি ওনার অ্যাঙ্গেল থেকে ঠিকই বলেছেন। উনি ওনার অ্যাঙ্গেল থেকে ঠিকই বলেছেন। আমরা আসবো একটা ছোট্ট বিজ্ঞাপনের বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে ইতিমধ্যেই যোগ দিয়েছেন আরো একজন বিশিষ্ট অতিথি, দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। অতনু চট্টোপাধ্যায়, সিপিএম এর মুখপাত্র। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। অতনু, একদম প্রথমেই আপনার কাছে আসবো। আমরা বিরতিতে যাওয়ার আগেই সঞ্জীব সান্যালের বক্তব্য শুনিয়েছি দর্শকদের। আপনার প্রাথমিক মতামত জানতে চাইবো যে বাঙালিদের সম্পর্কে এই মন্তব্যকে কিভাবে দেখছেন? দেখুন, মানে এ তো কোনো নতুন ব্যাপার না। বিজেপি বা তার যা চিন্তাধারা, প্রাথমিকভাবে সেই চিন্তাধারার যা ক্রোনোলজি, সেই তার যে বক্তব্যের প্রতিফলনের যা ক্রোনোলজি যদি দেখেন, সেই চিড়ে খেলেই বাংলাদেশি থেকে শুরু করে এই সঞ্জীব সান্যাল অবধি বিজেপি মানেই বাংলা বিরোধী, বাঙালি বিরোধী একটা দল। এমন একটা দল যারা কিনা বলে তাদের প্রতিষ্ঠাতা সদস্য নাকি পশ্চিমবাংলা থেকে হয়েছে, অথচ তাদের মনে বাংলা এবং বাঙালির প্রতি যে পরিমাণে ঘৃণা, বাঙালির ভাষা, বাঙালির সংস্কৃতি, বাঙালির কৃষ্টি, তার বিরুদ্ধে যে ঘৃণা তাদের, আসলে মুশকিল হচ্ছে বিজেপির এই মানে এই যে ইনক্লুসিভ সমস্তটা, যে ভারতবর্ষটা যে আসলে ইনক্লুসিভ, এক্সক্লুসিভ নয়, এইটা আসলে বিজেপি কোনো জায়গায় ভুলে যেতে চায়। আর এই ধরনের চিন্তাধারা সে আপনি সব জায়গাতেই দেখবেন। বিরোধী মুক্ত ভারত গড়ব, এক ভাষা থাকবে, এক দেশ থাকবে। আসলে ভারতবর্ষটা কিন্তু আসলে এক্সক্লুসিভ না অঙ্কুরদা, ভারতবর্ষটা ইনক্লুসিভ। মানে সে রবীন্দ্রনাথ ঠাকুরকে তো ওনারা পড়েননি, ওনারা তো সিলেবাস থেকে বাদ দেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। রবীন্দ্রনাথ ঠাকুর যখন বলেন যে সমস্ত ধর্মের লোকরা, ভাষাভাষী লোকরা এসে আসলে ভারতবর্ষ তৈরি হয়েছে, ভারতবর্ষের আত্মা আসলে কি, সেটা আসলে তো বিজেপি বোঝে না। ওরা রবীন্দ্রনাথকে বাদ দিয়েছেন, ওরা ডারউইনকে বাদ দিয়েছেন, ওরা বিজ্ঞানকে বাদ দেবেন, ওরা কৃষ্টি সংস্কৃতি শিল্পকলাকে বাদ দেবেন, সমস্ত কিছুকে বাদ দিয়ে ওই জড়মাথা সম্পন্ন গরুর দুধে ছোনা খোঁজা কিছু লোক তৈরি করতে পারলেই ওদের মানসিক এবং সমস্ত রকমের পরিতৃপ্তি ঘটে। আমরা এই বিষয়ে কি বলেছেন কুণাল ঘোষ একবার শোনাবো দর্শকদের। বাংলার অপমান করেছেন সঞ্জীব সান্যাল নামে ওই ভদ্রলোক। বাংলার মেধা সম্পদ, বাংলার শিক্ষা, সাহিত্য, কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস, বাঙালির যে সত্তা, কতজন নোবেল জয়ী বাংলা থেকে গেছেন জানে এরা। ভারতবর্ষ পথ দেখিয়েছে। বাংলা আজ যা ভাবে গোটা ভারতবর্ষ আগামীকাল তাই ভাবে, এটা প্রবাদ। আর উচ্চাশা, আরে দিলীপ বাবু, আমরা তো উচ্চাশায় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় দেখে নিয়েছি, আর উচ্চাশা আছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবে।
কি বলবেন মণিকাঞ্চন পাল? দেখুন, আজকে সিপিএম এর মুখপাত্র যারা রবীন্দ্রনাথকে বুর্জোয়া কবি বলেছিল, তারা রবীন্দ্রনাথ কোথায় বলেছিল? সিপিএম কোথায় বলেছিল? ভাই আমি না সিপিএম কোথায় বলেছিল বলেন না, আপনি যা খুশি বলে দেবেন এসে। সিপিএম কোথায় বলেছিল? কোথায় বাদ দিয়েছে? সিপিএম কোথায় বলেছিল? সিপিএম কোথায় বলেছিল? চলে যাবে, আমি তো তোমার সিপিএম কোথায় বলেছিল আপনি বলেন না। তারা রবীন্দ্রনাথের কথা বলছে, ভালো লাগছে। তারা বিবেকানন্দের আজকে আরে ইউপির সিলেবাসে রবীন্দ্রনাথবাদ, গোটা দেশে ডারউইনবাদ, সমস্ত সুস্থ চিন্তাধারা, পরিষ্কার চিন্তাধারা, জিনিসপত্রবাদ সবকিছুকে বাদ দিয়ে হচ্ছে বিজেপি চলতে চায়। আমি যদি খুব ভুল না হয়ে থাকি, ভারতবর্ষে যারা নোবেল পেয়েছে তাদেরই কলকাতা টাচ আছে, সব কজনেরই কলকাতা টাচ আছে। কুণালদা তো সেটা অর্ধেক বলে বেরিয়ে গেলেন কতজন নোবেল পেয়েছে। অর্থাৎ বলতে হবে শুধু রাজনৈতিক স্বার্থে, আমি বারবার বলছি, উনি যে ভদ্রলোক যে বিষয়ে বলেছেন তার অ্যাঙ্গেলটা দেখতে হবে। আজকে আপনি সমর্থন করেন, আপনি সমর্থন করেন কি করেন না? আরে আচ্ছা, মনিকা বাঙালি হিসেবে তাকে অপোজ করে না, সাপোর্ট করে। অমর্ত্য সেনকে কি করেছে, বাঙালির একটা আইকন যে নোবেল প্রাইজ পেয়েছে, এটা তো সব জনগণ দেখেছে। বিজেপি চিরকাল বাংলাকে পছন্দ করে না, সেটা বোঝা গেছে। আসানসোলে দিস ইজ বিজেপি, দিস ইজ বিজেপি। আমি যেটা একটা বিষয় আমরা বুঝতে পেরেছি, মণিকাঞ্চন পাল এই ভদ্রলোকের বক্তব্যকে নিন্দা করেননি, এই ভদ্রলোকের বক্তব্যকে নিন্দার কিছু আছে বলে মনে করেননি মণিকাঞ্চন পাল। তিনি তার প্রেক্ষিতে তিনি কিছু যুক্তি সাজিয়েছেন। মণিকাঞ্চন, আশা করি আপনি আমার কথার বিরোধিতা করছেন। দেখুন, আপনি নিন্দা করেননি, আপনি এখন নিন্দা করছেন না, পিছিয়েছে, আপনি নিন্দা করছেন না। বেশ, আমি বুঝতে পেরেছি, সেটাই আপনারা আপনি সমর্থন করছেন, আপনি সমর্থন করছেন, তার মানে আপনি সমর্থন করেন। ধিক্কার, ধিক্কার। বাংলা বিরোধী, বাঙালি বিরোধী দল হচ্ছে বিজেপি, বাংলা বিরোধী এবং বাঙালি বিরোধী দল হচ্ছে বিজেপি। বেশ, আমরা দর্শককে আপনার বক্তব্য শুনিয়েছি, দর্শক বুঝেছে যে আপনি এই ভদ্রলোককে নিন্দা করেননি, এটা সমর্থন করেন। উনি তো বললেন, ওনার শুনে সুর মিলিয়ে বললেন পিছিয়েছে, অর্থাৎ তিনি সমর্থন করছেন। রেখা পাত্র বসিরহাট কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী। এই রেখা পাত্র সম্পর্কে আমরা দেখলাম দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের তমলুকের প্রার্থী, যুবনেতা, তিনি হঠাৎ করে সমাজ মাধ্যমে লিখলেন যে রেখা পাত্র তিনি কোন কোন সরকারি সুবিধা উপভোগ করেছেন সেটা, এবং তার সঙ্গে সঙ্গে তার যাবতীয় বিশদ তথ্য প্রকাশ করলেন, যার প্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা দেখেছিলাম বিরোধী দলনেতা গতকালই বলেছিলেন যে তারা জাতীয় মহিলা কমিশন এবং জাতীয় তফসিলি কমিশনের কাছে এই বিষয়ে দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে তারা অভিযোগ জানাবেন। আজকে দেবাংশু ভট্টাচার্য তিনি একটি তার পক্ষ থেকে এই রেখাপাত্র সম্পর্কে তার বিরুদ্ধে যে অভিযোগ সেই বিষয়ে তিনি একটি বক্তব্য রেখেছেন। কি বক্তব্য দেবাংশু ভট্টাচার্যের? বক্তব্য না সাফাই, আপনারা বিচার করবেন। আমরা আগে শোনাবো আপনাদের। একজন মানুষ তিনি রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা পেয়েছেন, এই প্রশ্নটা বারবার তোলা হচ্ছে যে তৃণমূলের রাজ্য সরকারের সুবিধা মানে কি তৃণমূল দিচ্ছে? কেন এই কথা বলবে? না, তৃণমূল দিচ্ছে না, রাজ্য সরকার দিচ্ছে, তৃণমূল পরিচালিত রাজ্য সরকার দিচ্ছে। বাট দ্য কোয়েশ্চেন ইজ, যারা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো উন্নয়ন করেননি, সেই সমস্ত মানুষগুলো যখন স্বয়ং উন্নয়নের স্বাদ পান তখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয়। তার মানে আপনারা যে চিৎকার করে বলছেন কোনো উন্নয়ন হয়নি, কোনো কাজ হয়নি, তার মানে আপনারা নিজেরাই সেই তত্ত্বে বিশ্বাস করেন না। আমি আসবো বিজেপির কাছে, প্রথমে উত্তর শুনতে চাইব। দেখুন, ওরা যেটা বলতে চাইছে যে যারা রাজ্য সরকারের সুবিধা ভোগ করবে তারা রাজ্য সরকারের হয়েই কথা বলতে হবে, তাই তো? বিরোধিতা করা যাবে না। রাজ্য সরকার যে মমতা ব্যানার্জি আজকে লক্ষ্মীশ্রী দিচ্ছে বা কন্যাশ্রী বা এগুলো তো না, আপনারা সুবিধা আগে মণিকাঞ্চনকে বলতে দিন, আমি আপনাকে অবশ্যই বলার সুযোগ দেব। তো দয়া করছে না, তাদের এই কারণের জন্যই তো তাদের ওখানে বসানো হয়েছে। যখন কোনো একটি ব্যক্তি ইলেকশনে দাঁড়ায় তখন সে দলের হয়, যখন সে বিজয়ী হয় সেই ইলেকশনে তখন সে সবার হয়, বিরোধীদের হয়। বিরোধী শুধু নয়, সবার সে এমএলএ, এমপি, মিনিস্টার, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী। আজকে ভারতীয় জনতা পার্টি কোটি কোটি লোককে গ্যাস কানেকশন দিয়েছে ফ্রিতে, আপনার উজ্জ্বলা যোজনা দিয়েছে, আপনার রেশনের চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, কিন্তু তার মানে এই নয় যে সবাই ভারতীয় জনতা পার্টির হয়ে কথা বলছে। কোথাও কি কোনো বিজেপি নেতাকে বলতে শুনেছেন যে যদি আপনারা আমাদের ভোট না দেন তাহলে কিন্তু আমরা বন্ধ করে দেব? বাকিদের অভিমত শুনবো। অতনু চট্টোপাধ্যায়, দেখুন এ ধরনের যে বক্তব্য, মানে কি বলবো এটাকে, একটা রাজ্য সরকার চলে হচ্ছে ট্যাক্সের টাকায়। সরকারের যে প্রকল্পগুলো পাই আমরা, যে কোনো হচ্ছে গিয়ে মানে এগিয়ে থাকা রাষ্ট্র ব্যবস্থাতে সরকার, মানুষ নিজের ট্যাক্সের যে টাকা হচ্ছে সরকারকে দেন, তার একটা অংশই মানুষকে হচ্ছে ফিরিয়ে দেওয়া হয়,
বিভিন্ন প্রকল্পগুলো হয়তো মানুষের টাকা দিয়ে, সরকার তো আর আলাদা ট্যাক্স সালে টাকা ছাপে না, বা মানে টাকা ছাপে না ইন দ্য সেন্স হচ্ছে ব্যক্তিগতভাবে কেউ টাকা ছাপে না, ব্যক্তিগতভাবে কেউ বাড়ির আলমারি খুলেও টাকা দেয় না। কাজেই খুব নির্দিষ্টভাবে মানুষের টাকা মানুষের কাছে যায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে। এখন এই জনস্বার্থবাহী বা যে কোনো এই প্রকল্প, যে মানুষের জন্য যে প্রকল্প করা হয়েছে বলে যেগুলো প্রচার করেছে তৃণমূল কংগ্রেস, এবং সেগুলোতে যদি কেউ সুবিধা নিতে যায় তাকে যদি ব্যঙ্গ কটাক্ষ করে, তাহলে এই প্রকল্পগুলোর মানে কি? তাহলে এই প্রকল্পগুলো কি করা হয়েছিল এই জন্য যাতে এই প্রকল্প থেকে যারা হচ্ছে প্রকল্পে নাম নথিভুক্ত করবেন তারা তৃণমূল বিরোধী কোনো কথা বলতে পারবেন না? আসলে এই একই রকম ভাবে মানে প্রকল্প মানেই হচ্ছে গিয়ে তৃণমূল মমতা ব্যানার্জি, কেন্দ্রের প্রকল্প মানে যেরকম মানে সমস্ত গ্যাসের দাম, তেলের দাম যেখানে যা হচ্ছে নরেন্দ্র মোদীর পোস্টার ছাড়িয়ে দিচ্ছে হচ্ছে সমস্ত পেট্রোল পাম্পে, নিজের নামে হচ্ছে খেলা স্টেডিয়াম বানিয়ে নিচ্ছে, ওই একই রকম দুটো ফুলই একই রকম চিন্তা। আমরা কংগ্রেসে এবং তৃণমূল কংগ্রেসের বক্তব্য শুনবো, একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসবো কংগ্রেসের মুখপাত্র কেতন জয়সওয়ালের কাছে। কেতন, রেখা পাত্র ইস্যু, দেখুন এই যে এটা দেখানো হলো, এটা উচিত না। গণতন্ত্রে এগুলো একেবারে যারা গণতন্ত্র মানে তারা কোনোদিন বলতে আমি এটা করে দিলাম। ধরুন যদি বলতে আপনি কোনো কংগ্রেসের নেতার মুখে কোনোদিন শুনেছেন? আজকে দেখুন আমরা যতজন এখানে বসে রয়েছি, আমরা যে হাসপাতালে জন্মগ্রহণ করেছি সেটা নিশ্চয়ই কংগ্রেস বানিয়েছে, সেই সময় স্কুলে পড়েছি সেটা কংগ্রেস বানিয়েছে, যে রাস্তায় হাঁটছি সেটা কংগ্রেস বানিয়েছে, যে রেলে যাচ্ছি সে কংগ্রেস বানিয়েছে, বিমানবন্দর কংগ্রেস বানিয়েছে, কেন্দ্র যারা এতগুলো সুবিধা নিচ্ছে সব কংগ্রেসের নিচ্ছে। এই যে খাদ্য সুরক্ষা আইন, যে রাশন বলেন খাদ্য সুরক্ষা আইন পাস করে দিচ্ছিল কি কংগ্রেস করে দিয়েছিল 2013 সালে, কিন্তু কোনোদিন কংগ্রেসের মধ্যে যে কংগ্রেস করে দিয়েছে আমি করে দিচ্ছি, আমরা না, দেশের মানুষ কংগ্রেসকে সুযোগ দিয়েছে, দেশের মানুষ সবাই মিলে আমরা করেছি। কিন্তু এই যে তৃণমূলে এটা দেখালো যে উনি স্বাস্থ্যসাথী কার্ড হোল্ড করেন বলে উনি বলবেন না, গণতন্ত্র বলে যে আমি স্বাস্থ্যসাথী কার্ড আমার রয়েছে, আমার ট্যাক্সের টাকা তো চলছে, আমি প্রশ্ন তুলবো যে সেই স্বাস্থ্যসাথী কার্ডটা একটা হাসপাতালে গেলে যদি আমার হাড় ভেঙে যায় সেখানে কার্যকরী হবে কিনা, আমি প্রশ্ন তুলবো যে ওই কোন হাসপাতালে চলছে কোন হাসপাতালে চলছে না, ও নিয়ে যদি কোনো গরমিল থাকে সেটা আমরা প্রশ্ন তুলবো, এটাই গণতন্ত্র। ঠিক তেমনই বিজেপি যেরকম দেখলেন যে ভ্যাকসিনও তো টাকা, পাবলিকের টাকা হয়েছে, সেখানে যদি আমি প্রশ্ন তুলতে, কিন্তু ভ্যাকসিনের সার্টিফিকেটে ভদ্রলোকের ছবি তাড়িয়ালা কেন? তাহলে যদি আপনি ভ্যাকসিনে আপনার ছবি দিচ্ছেন যে আমি দিলাম, তাহলে যে মারা গেছে কোভিডে যারা তাদের ডেথ সার্টিফিকেটের মোদিজির ছবি ছিল না কেন? আর দেখলাম একটা মানে গণতন্ত্রের জন্য এগুলো লজ্জা, বা কতটা যারা সেলফ অবসেসড হলে এটা করে যে ট্রেনে মানে তখন টাকার খুব অভাব, ঠিক আছে সব বন্ধ তো, টাকার খুব অভাব, ট্যাক্স নেই, সরকার কোটি কোটি টাকা খরচা করিয়ে পেট্রোল পাম্পে চলে যান, থ্যাংক ইউ মোদিজি, কিসের থ্যাংক ইউ মোদিজি? প্রশ্ন করবো মোদিজিকে যে আপনি এখন যেটা জানতে পারলাম আমি ভ্যাকসিন নিয়েছি কিন্তু আমি কি চুপ হয়ে যাব না, আমি প্রশ্ন করব। আমি প্রশ্নটা কি করব যে যেই সংস্থার ভ্যাকসিন আপনি তখন সরকার ছাড়পত্র দিয়েছিল সেই সংস্থা অর্থাৎ পুনাওয়ালার সংস্থা কোভিশিল্ড মোদি সরকারকে প্রায় 100 কোটি টাকার বেশি ইলেকট্রাল বন্ডের মাধ্যমে দিয়েছে। তাহলে প্রশ্নটা হচ্ছে কি তার মানে কি শুধু টাকা নিয়ে ওই ভ্যাকসিনটাকে পুরোপুরিভাবে যাচাই না করে, বিবেচনা না করে যে মানুষের ওটা প্রাণের ক্ষতি হতে পারে কিনা, আদৌ কি সেটা সুরক্ষিত কিনা, শুধু টাকা নিয়ে মানুষের জীবনকে বিপদে ফেলে দিল। এই প্রশ্নটা অবশ্যই আসবে তৃণমূল কংগ্রেসের কাছে। এই যে বারবার প্রশ্নটা উঠছে যে রাজধর্ম বলে যে কোনো সামাজিক সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে সরকারি যে প্রকল্প সেখানে রং মত কোনো কিছুই দেখা হবে না, তাহলে কি রাজধর্ম পালন করা হচ্ছে? এই প্রশ্ন কেন তোলা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে? দেখুন একটা কথা বলি আমি, এই যে প্রকল্প এটা বাংলা কবে দেখেছে? আমি বলি 1947 থেকে 1962 আমাদের কংগ্রেস ভাই বসে আছে, তা তখন কংগ্রেসের কি প্রকল্প আমি বলিনি সরকারি প্রকল্প সেটা কি সরকার 50 বার মনে করাবে নাকি যে না মনে করা রেখা পাত্র আমাদের প্রকল্প মানে প্রকল্পের সুবিধা পেয়েছে? এটা সরকারের মনে করার কথা। একটা কথা বলি আমি আপনাকে, মা যখন বাচ্চাকে দুধ খাইয়ে বড় করে তখন মা কিন্তু এটা বুঝিয়ে দেয় যে ভাই বাচ্চাদেরও কিন্তু মায়েদের প্রতি দায়িত্বটা আছে। মা ট্যাক্স নেয় না। এবার শোনো ভাই, তুমি ভাই বলো না তুমি বিলুপ্ত পার্টি আর খুঁজে পাওয়া যাবে না। এবার আমি বলি আপনাকে একটা জিনিস তো প্রুফ হয়ে গেছে, এটা রাজধর্ম, এটাই রাজধর্ম না। আমাকে বলতে দিন, আমার তো কংগ্রেস তো এ পাচ্ছে কেন? কংগ্রেস তো নিজের মানে ও তো ওকে খুঁজে পাওয়া যাবে না। খুঁজে পাওয়া যাবে এবার আমি বলি আপনাকে, আপনারা খুঁজে পাওয়া যাবে, আমি বলি যে ডেভেলপমেন্ট
ডেভেলপমেন্ট স্কিমগুলো যেগুলো এসছে এটা শুধু আমাদের মমতা সরকারই করেছে। এর আগে কেউ কিন্তু দেখতে পাইনি। সিপিএম টাইমে 34 বছর যখন ছিল, তাহলে একজন আমাদের কি কংগ্রেস মানে তৃণমূল কংগ্রেস সরকার তাহলে এটাই বলবে যে আপনি যেহেতু আমাদের সুযোগ সুবিধা নিয়েছেন তার মানে আপনি প্রশ্ন করতে পারবেন না? না, সুযোগ দেখুন, আপনি যদি সুযোগ সুবিধা আমার নিচ্ছেন তাহলে আপনি যদি সুযোগ সুবিধা আমার নিচ্ছেন তাহলে আপনারও তো দায়িত্ব আমার প্রতি আছে। একটা বাচ্চা যখন বড় হয়ে গেল তারপরে মাকে কি রাস্তায় ফেলে দেবে, যেটা তো এখন হচ্ছে। রাধামোহন বাবু আপনি আমাকে বলুন, এটা তো আপনি চান্স দিলে তাহলে তো আরো বেশি। আপনি রাধামোহন বাবু আপনার কাছে আমার প্রশ্ন, আপনি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন রেখা পাত্রকে, তার মানে কি রাত্রিবেলায় পিঠে খেতে ডাকতে পারে? হ্যাঁ বাবা, দেখুন একটা কথা বলি, শাহজাহান লক্ষ্মীর ভান্ডার দিলে পিঠে খাওয়া ডাকিনি, এটা কিন্তু প্রমাণ হয়নি এখনো। আপনি কি প্রমাণ করে বলতে পারবেন? এবার আমি আপনাকে বলি, এই জায়গাতে তৃণমূলের যেটা হয়েছে আমাদের গভর্নমেন্ট ডেভেলপমেন্ট করেছে, এটা কিন্তু সবাই দেখছে, সবাই ভোগ করে, কি সিপিএম কি কংগ্রেস। কিন্তু জিনিসটা হচ্ছে যে প্রত্যেক দুর্নীতি নিয়ে আমি আসবো। এবার আমাকে একটু বলতে দিন, একটু বলতে দিন। আপনি আমাকে বলতে দিচ্ছেন না, আপনি সবাইকে স্কোপ দিচ্ছেন, আমাকে বলার স্কোপ দিচ্ছেন না, সুযোগই দেন না। আজকে আমার যেটা হচ্ছে এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে যে আমাদের গভর্নমেন্ট কিন্তু ডেভেলপমেন্ট দিচ্ছে, ডেভেলপমেন্ট করছে। বাংলা যদি ডেভেলপমেন্ট করতে পারে সেটা হচ্ছে তৃণমূল সরকার, আর কেউ করতে পারে না। শুনুন, রাধামোহন যে মা ছেলের কথাটা বললো, মা কিন্তু ছেলের কাছে কাটমানি চায় না, যে বিষয়টা হয়েছে। আর শাহজাহান নিয়ে আর একটা তথ্য আপনাদের দিই, আজ কালকেই হয়েছে যে অনেক ধরনের বোমা ছুড়েছেন, ক্যাডবেরি বোমা শাহজাহান নিয়ে আসতো, সাইলেন্সার লাগালো পিস্তল নিয়ে আসতো, আর সেগুলো ওখানে দেওয়া হতো। আর তার পরিবর্তে এই যে বলছেন না যে আমরা মনে করাচ্ছি, এই রেশনের চাল ডাল চোরাই করা, যার জন্য একটা মন্ত্রী জেলে রয়েছে, সেই চাল ডাল ওই যে জাহাজে করে মেশিন আসতো, যে জাহাজে করে ক্যাডবেরি বোমা আসতো, উল্টো পথে চোরাই পথে ওইগুলো আবার অন্য দেশে চলে যেত। আজকে যে কথাটা বলে রাধামোহন একদম এক্সাম্পলটা খুব হাই লেভেলে নিয়ে গেছে। মা আর ছেলে, কোনো মা ছেলেকে বলে না আমাকে দেখ, বিজেপি কাটমানি নিয়েছে। আরে মা ছেলেকে দেখ না, চাইছে তৃণমূলের থেকে। শুনুন, সবার একটা দায়িত্ব হয়, ছেলে মা ছেলে যখন বাচ্চা থাকে মা ছেলেকে বড় করে, ছেলে যখন বড় হয়ে যায় তখন মাকে দেখতে হয়। শুনতে পাচ্ছি সরকার বন্ডিং হয়, সেটা আপনারা বুঝবেন না। আপনারা বুঝবেন কি করে? আপনাদের তো কোনো রোগ নেই নিজেদের। ভয়ঙ্কর। তৃণমূল বলছে লক্ষ্মীর ভান্ডার পায় তাই রাত্রিরে গিয়ে পিঠে খাওয়াতে হবে, তৃণমূলের ভয়ঙ্কর যুক্তি। এক মুখপাত্র কদিন আগে এক সর্বভারতীয় চ্যানেলে বলে বসলেন যে রেপের কোনো ভিডিও পাওয়া যায় না, অথচ অঙ্কুর দা সন্দেশখালীতে যে মামলাটা মানে জনগণের চাপে পড়ে হলো, মামলাটা রাজ্য পুলিশ শুরু করেছে, তাতে হচ্ছে গিয়ে ধর্ষণ সহ একাধিক ধারায় মামলা রাজ্য পুলিশ করেছে। রাজ্য পুলিশ বলছে হয়েছে, রাজ্যের সরকারের দল বলছে হয়নি। আসলে টোটালটা ঘেটে গেছে, টোটালটা ঘেটে গিয়ে আমাদের সরকার ঘেটে গিয়ে আরে এমনি এমনি কাজ করেনি। সন্দেশখালীর মা বোনেরা আন্দোলনে বাধ্য হয়েছে, ঝাঁটা মা বোনেরা ঝাঁটা দেখিয়ে হচ্ছে কাজ করেছে। যদি না হতো ওখান থেকে হচ্ছে তৃণমূলের অফিস থাকতো না, ওখানে মা বোনেদের যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনে যদি রাজ্য সরকার না মানতো তৃণমূলের অফিস খোলা যেত না। ওই আন্দোলন মেনেছেন তাই বাধ্য হয়েছে। তৃণমূলের যুক্তি, শাহজাহানকে যদি ভাবতেই হয়, শাহজাহানকে পুলিশ অ্যারেস্ট করলো শিবু আজাদের, ওই মানুষের জনরোষ থেকে বাঁচিয়ে নিয়ে গিয়ে সেফ হাউসে রাখলো, এটা বিবেচনা করতে হবে। এইসব যুক্তি দেবেন না। আপনি বলছেন যে মা সন্তানকে খাওয়ায়। আচ্ছা বলুন তো, মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী মানুষ নির্বাচিত করেছে, মাকে কি কেউ নির্বাচিত করে? আসি 10 সেকেন্ড, আমি দুটো লাইন বলবো। প্রথম কথা হচ্ছে শাহজাহানের ইস্যু টাকার বা দুর্নীতির ইস্যু নয়, এখানে নারীদের সম্মান। তার থেকেও ভয়ঙ্কর যে বিষয় দুষ্কৃতি হতে পারে। আমি রাধামোহনকে বলছি যে দুষ্কৃতির কোনো জাত হয় না, ধর্ম হয় না, রাজনৈতিক দল হয় না, কিন্তু সেই দুষ্কৃতির কে দলের সম্পদ বলে একটি রাজ্যের আপনারা সারদা স্ক্যাম, আপনারা পিপিএ স্ক্যাম, যারা চিফ মিনিস্টার বসে আছে, যারা ডেপুটি চিফ মিনিস্টার বসে আছে, প্রফুল্ল পটেল, যাদেরকে আপনারা কোলে বসিয়ে আছে, ওদেরকে আপনারা কাস্টাডিতে
তুলতে দেন, ওদেরকে আপনারা কোর্টে তুলুন, কেন তুলছেন না? আপনারা কেন আপনি ধরে রেখেছেন? প্রার্থী বারংবার সেই অবস্থানেই অনড় রয়েছেন, আজকেও অনড় রয়েছে এবং দলও কিন্তু তাকে এখনো পর্যন্ত কিছু বলেনি, অর্থাৎ দলও কার্যত সমর্থন করছে দেবাংশু ভট্টাচার্যের বক্তব্যকে। অর্থাৎ সরকারে থেকে যে পরিষেবা সরকার দিচ্ছে সাধারণ নাগরিককে, সেই নাগরিক যদি পরিষেবা পায় তাহলে নাগরিককে দায়বদ্ধ থাকতে হবে সরকারের কাছে, সরকারকে প্রশ্ন করতে পারবে না। বিষয়টা কার্যত এই জায়গাতেই পৌঁছচ্ছে। দেখা যাক মানুষ এর কিভাবে উত্তর দেন। আগামী 4 জুন আমরা সেই বিষয়টি বুঝতে পারবো। আমাদের আজকের বাংলা বলছে এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে ছিলেন মণিকাঞ্চন পাল, রাধামোহন রায়, কেতন জয়সওয়াল, অতনু চট্টোপাধ্যায়। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3 সাথে।